বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাছ চাষে লস কখনোই হবে না যদি এই 5 থেকে 6টা নিয়ম আপনি মেনে মাছ চাষ করেন। তাহলে কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়া আপনার মাছ চাষে কখনোই লস হবে না, লাভ হতেই হবে। আপনারা যদিও প্রতিনিয়ত অসংখ্য ভালো ভালো কমেন্ট করেন, যে কমেন্টগুলো পড়লে পরে আমার অ্যাকচুয়ালি মন ভরে যায়। আমি আপনাদের জন্য আরো কিছু উপহার দিতে আরো বেশি উৎসাহিত হই। কিন্তু এই কমেন্টটা পড়ার বিশেষ একটা কারণ রয়েছে। কমেন্টটা করেছেন জনাব নাসির উদ্দিন। স্যার, আমি আবেদ লতিফ স্যারের ছাত্র। আপনার সব ভিডিও আমি দেখি। ভিডিওগুলো খুবই তথ্যপূর্ণ, খুবই ভালো। আপনার পরামর্শ প্রয়োগ করে আমি এখন সফল মাছ চাষি। আমার হোম ডিস্ট্রিক্ট লালমনিরহাট। তো আবেদ লতিফ স্যারের ছাত্র, তিনি আমার ভিডিও দেখে উনি সফল হয়েছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কারণ এই প্রাকৃতিক উপায়ে মাছ চাষের জগতে আমি বলবো আবেদ লতিফ এর জনক। কিন্তু হয়তো এক একজনের বুঝনের ধরনটা আলাদা। নাসিরুদ্দিন সাহেবের হয়তো আমার কথাগুলো তার মনে ধরেছে, তিনি বুঝতে পেরেছেন, এই জন্য তিনি সফল হয়েছেন। আর এই কমেন্টটা পড়ার কারণ হলো, বেশ অনেক বছর আগে আমি লালমনিরহাটে 12 থেকে 15 বার আমি গিয়েছি। কারণ ওই সময়টায় প্রায় 3.5 বছরের মতো আমার বড় ভাই লালমনিরহাটের জেলা প্রশাসক ছিলেন, অর্থাৎ ডিসি ছিলেন। লালমনিরহাটে কিন্তু এখনো আছে অনেক বড় বড় বিল, তারপরে বড় বড় সরকারি দিঘি, অর্থাৎ সেই যে ব্রিটিশ আমলে রাজরাজাদের সময় যে বড় বড় দিঘি কাটা হয়েছিল, সরকারি জলাশয়গুলো, দিঘিগুলো লালমনিরহাট জেলার প্রত্যেকটা থানার যে টিওনো মহোদয় যারা রয়েছেন, তাদের কাছ থেকে দরিদ্র কৃষক এবং জেলেদের একটা তালিকা নিলেন। তালিকা অনুযায়ী এক একটা জলাশয়ের এরিয়া ধরে 30 জন, 40 জন, 50 জন চাষির এক একটা টিম উনি গঠন করলেন এবং তাদেরকে ফ্রি এই জলাশয়গুলো, দিঘি এবং বিল, ঝিল এগুলো বরাদ্দ দিয়ে দিলেন। এবং এই চাষিদেরকে উনি সরকারিভাবে মাছ দিলেন, খাদ্য, ঔষধপত্র, এবং ওনার একটা টিম ছিল যারা এগুলো পর্যবেক্ষণ করত। তো ওই সময়টা আমিও 7-8টা পুকুর আমি ভিজিট করেছি, চাষিদের সাথে কথা বলেছি। তাদের এই যে উপঢৌকন হিসেবে দেওয়া বড় বড় মাছ ওখানে বসে খেয়েছি। এই জন্য আমার কাছে এই লালমনিরহাটটা বিশেষভাবেই আমার স্মৃতিতে আটকে আছে। তো যে 6টা বিষয় মেমোরিতে যদি থাকে, তাহলে আমরা মাছ চাষে কখনোই বিফল হব না। সেই 6টা বিষয় হলো, প্রথম হলো মাটি, দ্বিতীয়ত হলো পানি, তৃতীয়ত হলো পোনা, মাছের পোনা, চতুর্থ হলো মজুদ ঘনত্ব, পঞ্চম হলো খাদ্য, ষষ্ঠ হলো ব্যবস্থাপনা। এই 6টি বিষয় নিয়ে একটু সংক্ষিপ্ত আপনাদের সাথে আলোচনা করি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। কারণ এখনকার সময় আমি মাছ চাষিদের দেখি যে প্রকৃতি খাদ্য তৈরি করার জন্য এই দেশের বাহিরের বিভিন্ন ধরনের 1000 টাকার মেডিসিন এনে তারা পুকুরে ঢালছে। এরপরে কমেন্টে লিখছে যে আমি এটা দিয়েছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, আমার সাথে ফোনে কথা বলছে। তারপর অনেক সময় এই কোম্পানির খাদ্যটা ভালো, ওই কোম্পানির খাদ্যটা ভালো, অনেক দাম দিয়ে সেই খাদ্যগুলো আপনারা পুকুরে দিচ্ছেন, কিন্তু আসলে কি সে আশানুরূপ রেজাল্ট আপনারা পাচ্ছেন? বিভিন্ন লোকের পরামর্শে বিভিন্ন ধরনের মাছ দিয়ে অপরিকল্পিতভাবে আপনারা মাছ চাষ করছেন। কিন্তু এই নিয়মগুলো মানলে আমি গ্যারান্টি দিলাম আপনি কখনোই মাছ চাষে অসফল হবেন না, সফল হবেন। তো প্রথমেই আমরা আসবো মাটি। মাটি হলো মূল উপাদান, অর্থাৎ এই মাটিকে যদি আমরা সঠিক নিয়মে প্রস্তুত করতে না পারি, তাহলে মাটির গুণগত মান ঠিক থাকবে না। মাটির ভিতরে অর্ধপচা বা অপচনশীল যে জৈব পদার্থ আছে তার পচন প্রক্রিয়া সম্পন্ন হবে না। মাটির পিএইচ মান ঠিক থাকবে না। মাটির অক্সিজেন ধারণ ক্ষমতা ঠিক থাকবে না। মাটিতে প্রাকৃতিক খাদ্য উৎপাদন হবে না। মাটিতে অ্যামোনিয়া গ্যাস হবে। মাটি থেকে দুর্গন্ধ হবে। মাটিটা কালচে হয়ে যাবে। মাটির যে উৎপাদন ক্ষমতা সেটা হ্রাস পাবে। ধরা যাক যে আপনি দুপুরবেলা যে প্লেটটা খেয়েছেন,
সেই প্লেটটা যদি ওই অবস্থায় রেখে দিয়ে ওই প্লেটে রাতের খাবারটা দেওয়া হয়, কিংবা প্লেটটা হালকাভাবে ধোয়া হলো, এর ভিতরে যে ময়লাটা ছিল সেটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়নি, আপনি ওই খাবারটা রাতে ওখানে দিলে ওটাকে আপনি খেতে পারবেন? আপনার কি ভক্তি হবে? বা আপনি যদি খাইনও, অল্প কিছু পরিমাণে আপনার পেটে যায়, তাহলে কি আপনার পেট খারাপ করবে না? তাহলে মাছের তো বাড়ি হলো, তার মূল জায়গা হলো ওই মাটি। সে বসত করে পানিতে, কিন্তু যে পানিটা মাটির উপরে থাকে, সে মাটিটাই যদি আপনি সঠিকভাবে প্রস্তুত না করেন, নিয়ন্ত্রণ না করেন, এর গুণগত মানটা ঠিক না করেন, তাহলে আপনার উপর যে পানি রাখবেন, সে পানির ভিতরে যে আপনার মাছ রাখবেন, সেই পানির গুণগত মান আপনি কিভাবে ঠিক রাখবেন? আর কিভাবে আপনি মাছকে সুস্থ স্বাভাবিক রাখবেন? কিভাবে মাছের বৃদ্ধি আপনি আশা করেন? মাটি এবং পানি, এই দুটোকে ঠিক করলেন, আপনার 50% মাছ চাষে সফলতার পথে আপনি এগিয়ে গেলেন সামান্য খরচে। আপনার মাছের বৃদ্ধিটা 30 থেকে 40% বেশি বৃদ্ধি আপনি নিশ্চিত করলেন। আপনার মাছের অক্সিজেন সংকট, এই সমস্যার নিরসন আপনি অনেকটা করে ফেললেন। আপনার মাছের যে রোগ ব্যাধি, তার 50% আপনি পুকুর প্রস্তুতিতেই আপনি এটাকে প্রতিহত করলেন। এবং এটা অবশ্যই কোনো মেডিসিন দিয়ে নয়, কোনো কেমিক্যাল দিয়ে নয়, কোনো রাসায়নিক দিয়ে নয়, এটা আপনাকে প্রাকৃতিকভাবে করতে হবে। অর্থাৎ এর মধ্যে সবচেয়ে বড় উপাদান হলো চুন, দ্বিতীয় উপাদান হলো লবণ এবং কিছুটা ছাই। তো দ্বিতীয়ত হলো পানি। পানি যদি ঠিক রাখতে না পারেন, আপনার পানিতে কখনোই প্রাকৃতিক খাদ্য তৈরি হবে না। পানির অক্সিজেন লেভেলটা কখনো ঠিক থাকবে না, পানির পিএইচ কখনো ঠিক থাকবে না, পানিতে খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণটা বৃদ্ধি পাবে। আপনার পানির যে গুণগত মান, তার যে পুষ্টিগুণ, অর্থাৎ পানি থেকেও তো অনেক কিছু পুষ্টি মাছের দেহ পেয়ে থাকে, সেই পুষ্টিগুণটা কিন্তু সেখানে আপনি পাবেন না। অর্থাৎ আপনার মাছ রোগাক্রান্ত হবে, মাছের বৃদ্ধিটা কম হবে, মাছ বিভিন্নভাবে মাছ ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ আপনি ব্যবসায় আপনি পিছিয়ে গেলেন। এজন্য আপনাকে পানিটা ঠিক রাখতে হবে, যাতে পানির অক্সিজেন বা ঠিক থাকে, অ্যামোনিয়া নিয়ন্ত্রণে থাকে, তারপরে এই যে নাইট্রেট, নাইট্রাইট, হাইড্রোজেন সালফাইড গ্যাস কোনো কিছু যাতে না হয়, আপনার প্রাকৃতিক খাদ্য যাতে উৎপাদন হয়। নাম্বার 3 হলো মাছের পোনা। তো মাছ চাষের ক্ষেত্রে ভালো পোনা, এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত, কিন্তু এখনকার সময় এই শর্তটা আসলে চাইলেও আমরা পূরণ করতে পারি না। আমরা তো অন্যের কাছ থেকে পোনাটা নিয়ে আসি। তো সে পোনাটা কিভাবে উৎপাদন করছে, কিভাবে কোন ধরনের মাছ থেকে সে নিচে বা রেণুটা সংগ্রহ করেছে, এবং এই মাছের প্যারেন্টস কিরকম, তার বয়স কত, তার পোনা উৎপাদনের জন্য তার খাদ্য এবং চিকিৎসা ব্যবস্থা সঠিকভাবে হয়েছিল কিনা, কিছুই আমি জানি না। যার জন্য এখন আমি চাইলেও খুব ভালো মানের পোনা পাবো না। সে যে ধরনের মাছ দিয়েই সে করুক না কেন, এখানে 10% পোনা থাকে ফাস্ট গ্রোয়িং এর, এখান থেকে পোনাটা বাছাই করতে পারি। এ নিয়ে আমার একটা ভিডিও চ্যানেলে দেয়া আছে, ওই ভিডিওটা দেখলেই আপনারা বাছাই প্রক্রিয়াটা আপনারা জেনে যাবেন। এটা হলো মিশ্র চাষের ক্ষেত্রে। আবার একক চাষের ক্ষেত্রে আমরা কিন্তু এটা বাছাই করার অ্যাকচুয়ালি কোনো সুযোগ পাই না। তবুও আমরা যদি টোটাল ব্যবস্থাপনাটা ঠিক রাখি, তাহলে এই পোনাটা দিয়েই আমাদের লাভজনক মাছ চাষ করা সম্ভব। সেক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট এবং খাদ্য, এই দুটো বিষয়ের উপর আমাদের গুরুত্ব দিতে হবে খুব বেশি। 4 নম্বরে হলো মজুদ ঘনত্ব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলেই কিন্তু সেখানে মাছ পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ক্যাটাগরির মাছ আপনি ফেলে দিতে পারেন না। প্রথমত পানির অক্সিজেন ধারণ ক্ষমতার একটা লিমিটেশন আছে। আমি তার চেয়ে বেশি অক্সিজেন যদি পানিতে দেই, সেই এয়ারেটর দিয়ে হোক বা যেভাবে হোক, সে পানিটা অক্সিজেন কিন্তু পানি ধরে রাখতে পারবে না। এবং মাছেরও প্রতিদিন অক্সিজেন বা গ্রহণের একটা মাত্রা আছে, যে এত পরিমাণ মাছের প্রয়োজন বেঁচে থাকার জন্য। তা আমি চাইলেই কিন্তু বেশি দিতে পারছি না। এখন আপনাকে দেখতে হবে যে আপনি কোন প্রজাতির মাছ চাষ করছেন, কতদিন মেয়াদের আপনি মাছ চাষটা করছেন, অথবা কোন সাইজের মাছটা আপনি বাজারজাত করতে চাচ্ছেন, এর উপরে নির্ভর করে আপনাকে পোনা মজুত করতে হবে।
এবং আপনার প্রতি শতকে ওই প্রজাতির মাছের উৎপাদন ক্ষমতা কত কেজি আছে, এই সবকিছু জেনে, এবং প্রত্যেকটা মাছের কিন্তু আপনার প্রোটিন বা আমিষের চাহিদাও কিন্তু আলাদা। আমিষের ডিমান্ড কিন্তু সব মাছের এক না, এক এক ধরনের এক একটা আমিষের ডিমান্ড রয়েছে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে। সেই টার্গেট অনুসারে আপনাকে মজুদ ঘনত্ব দিতে হবে যে প্রজাতির মাছ আপনি চাষ করছেন। তো মজুদ ঘনত্ব হলো যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ, কারণ এর চেয়ে বেশি মাছ যদি আপনি আপনার জায়গায় মজুদ করেন, তাহলে আপনি পুকুরের পানির যে প্যারামিটারগুলো, পানির যে মান, সেটা ঠিক রাখতে পারবেন না। আপনার মাটির গুণগত মান ঠিক রাখতে পারবেন না, মাছের অক্সিজেন ডিমান্ড আপনি ঠিক রাখতে পারবেন না, পুকুরে যে অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট, হাইড্রোজেন সালফাইড গ্যাস, এগুলো আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না, মাছের বৃদ্ধি আপনি পাবেন না, অর্থাৎ আপনার প্রজেক্টে লস হবে। তো মজুদ ঘনত্ব হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নাম্বার 5 হলো খাদ্য। আপনি যে প্রজাতির মাছ চাষ করছেন, ওই প্রজাতির মাছের প্রোটিন বা আমিষের চাহিদা কত রয়েছে, ওর খাদ্য গ্রহণের যে মাত্রাটা, অর্থাৎ সে কতটুকু খাবার তাকে আপনি দিচ্ছেন, তার চাহিদা কতটুকু রয়েছে। আর খাদ্যের দাম যেহেতু বাজারে বেশি, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রাকৃতিক খাদ্যের উপরে শতভাগ আপনাকে নজর দিতে হবে। প্রাকৃতিক খাদ্য দিয়ে যে আমরা 30 থেকে 40% খাদ্য চাহিদা পূরণ করি তাই কিন্তু না, কারণ এখানে প্ল্যান্টন আছে, জু প্ল্যান্টন আছে, তারপরে এই যে কাইরোনোমিট বা কেঁচো জাতীয় প্রাণী আছে, এছাড়াও 16 থেকে 1800 প্রজাতির মশা মাছি কীট পতঙ্গ যেটা আমার পুকুরের পানিতে জন্মায়। এটা থেকে আমার মাছ তার শুধু প্রোটিনের চাহিদাটাই পূরণ করে না, মাছের দেহ গঠনের জন্য, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য তার প্রাকৃতিক খাদ্যের কোনো বিকল্প নেই। আমরা ভাত খাই, মাছ খাই, সবজি খাই, মাংস খাই, দুধ খাই, ডিম খাই, কারণ প্রত্যেকটার আলাদা আলাদা প্রয়োজন আমাদের দেহে রয়েছে, এগুলো আমরা এই জন্য খাই। মাছের দেহের সব দিকের চাহিদা পূরণের জন্য তার দরকার হলো ওই প্রাকৃতিক খাদ্য, যে খাদ্যগুলো পানিতে আমরা তৈরি করে দিব। তো আমরা প্রাকৃতিক খাদ্য দিয়ে একদিকে সম্পূরক খাদ্যের চাপ কমালাম, অর্থাৎ আমার যে কস্টিং, সেই কস্টিংটা আমি কম করলাম। দ্বিতীয়ত, মাছের যে বৃদ্ধি, মাছের রোগ প্রতিরোধ, এই বিষয়টা আমি নিশ্চিত করলাম। এবং মাছ যতটুকু খাদ্য গ্রহণ করছে, সেই চাহিদা অনুসারে তাকে 2 বেলা বা 3 বেলা এই খাদ্যটা দিতে হবে। খাদ্য খরচ কমানোর জন্য প্লেট খাদ্যের উপরে নির্ভর না হয়ে আমাকে খাদ্যটা নিজে তৈরি করতে হবে। কোন উপাদানে কত পার্সেন্ট প্রোটিন বা আমিষ রয়েছে, এই নিয়ে আমার একটা তালিকা চ্যানেলে দেয়া আছে, এবং খাদ্য কিভাবে প্রস্তুত করবেন, প্রোটিনের হিসাব মানটা কিভাবে বের করবেন, এই টোটাল বিষয়গুলো নিয়ে চ্যানেলে ভিডিও দেয়া আছে। তো যদি আপনারা আপনার হাতের কাছে যে উপাদানগুলো পাওয়া যায়, সেখানে আপনার মাছের প্রজাতি অনুসারে, তার প্রোটিন চাহিদা অনুসারে যদি ওই উপাদান দিয়ে আপনি খাদ্যটা তৈরি করে আপনার মাছের চাহিদা অনুসারে আপনি মাছকে প্রদান করেন, তাহলে আপনার খাদ্য খরচ কমে গেল, আপনার পয়সা সাশ্রয় হলো, এবং আপনার মাছের সঠিক যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা আপনি পেলেন। প্লেট খাদ্যে কিন্তু আপনি জানছেন না, বস্তার গায়ে যেটা লেখা দেখছেন সেটাই আপনি মানছেন, কিন্তু আপনি কখনো পরীক্ষা করে দেখেছেন যে খাদ্যে আসলে প্রোটিনের মান কত রয়েছে, এবং সেই যে প্রোটিন যে সোর্স, সেটা কোনো ভালো মাধ্যম থেকে এসছে না ট্যানারি বজ্র থেকে এসছে, আমরা তো এটা জানি না। অর্থাৎ এটা আমাদের স্বাস্থ্যের জন্য একটা বড় ঝুঁকি ডেকে আনছে। এই জন্য খাদ্যের উপরে যথেষ্ট গুরুত্ব আপনাদেরকে দিতে হবে। 6 নম্বর হলো ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার ক্ষেত্রে একজন মাছ চাষি যদি তার পুকুর সম্পর্কে, তার জলাশয় সম্পর্কে তার ধারণা না থাকে, প্রতিদিন যদি সে পুকুর পাড়ে না যায়, পুকুরের সাথে তার সম্পর্ক না থাকে, অর্থাৎ পুকুরকে দেখে যদি তার ভাষা তিনি বুঝতে না পারেন, আপনার চাষকৃত মাছকে দেখে যদি তার সমস্যাটা আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি কখনোই মাছ চাষে সফল হবেন না। নিয়ম হলো প্রতিদিন
2 বেলা, সকালে এবং বিকেলে, একদম গোধূলি বেলায় আপনি পুকুর পাড়ে যাবেন। সেই সকালবেলা আপনার মাছ ভাসছে কিনা, আপনার পুকুরের পানিতে বুদবুদ উঠছে কিনা, এবং আপনার যে লোক খাদ্যটা দিচ্ছে সে খাদ্যটা সঠিকভাবে ছিটিয়ে দিচ্ছে কিনা, না সে এক জায়গায় খাদ্যটা ঢেলে দিচ্ছে। বিকেল বেলা দেখবেন মাছগুলো সব পানির উপরে স্তরে চলে আসে। এরও কারণ আছে, এটা নিয়ে আমার একটা ভিডিও দেয়া আছে। তো আপনার মাছ যে উঠেছে সে মাছের চলাচলের গতিটা কেমন, আপনার পানিটার রং কেমন, পানিটা থেকে কোনো গন্ধ আসছে কিনা, এটা আপনাকে নিজে অন্তত পক্ষে একবার গিয়ে সেটা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে এবং আপনাকে বুঝতে হবে। তো যদি একজন মাছ চাষি এই 5 থেকে 6টা বিষয় তার ধারণা থাকে, মাছ চাষে কখনো লস তো হবেই না। আমাদের অনেক টাকা দিয়ে এই পিলেট খাদ্য কিনতে হবে না, আমাদের বিভিন্ন ধরনের মেডিসিন পুকুরে প্রয়োগ করতে হবে না, আমাদের প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য যে বিভিন্ন জিনিস বাজারে পাওয়া যায় এটা আমাদের কিনতে হবে না, আমাদের কোনো রাসায়নিক ব্যবহার করতে হবে না। আমরা কিন্তু একটি নিরাপদ লাভজনক মাছ চাষ খুব সহজেই করতে পারি। আপনারা যদি মেডিসিন এবং রাসায়নিক নির্ভর হয়ে যান তাহলে আপনি ধরে নেন যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, বিভিন্ন ধরনের পানি এবং মাটির সমস্যা, এটা আপনি নিজে পয়সা দিয়ে আপনার নিজের পুকুরে ডেকে নিয়ে আসলেন।